আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমরা এগ্রিগেট প্ল্যানিং এর তিনটা ম্যাথ আছে আমাদের ওই চ্যাপ্টারে। তিনটা ম্যাথের মধ্যে একটা ম্যাথ নিয়ে আলোচনা করতেছি। অনেক টাইপ শিডিউল স্টিল ট্রাই করতেছি। ইনশাল্লাহ আরো একটা ভিডিও দেওয়ার ট্রাই করব, বাট আজকে শুরু করি আর কি। তো ফার্স্টলি বলে রাখি, এই চ্যাপ্টারের ম্যাথ অনেক ডিটেল, অনেক বড় এবং অনেক কঠিন কম্পারেটিভলি অন্য অপশন গুলো। তো পরীক্ষায় যদি আমরা এইটাতে চাই একটু স্কিপ করতে, তাহলে আমার কাছে মনে হয় বেটার। বাট স্কিপ করা মানে এটা না যে একদম না শিখে যাব। তো ওই জন্য এই ভিডিওটা করা, যে অ্যাটলিস্ট একটু বেসিক আইডিয়া দেওয়া যে স্ট্রাকচারটা কিরকম হয় ম্যাথটা, সেটা সম্পর্কে আর কি জানানো। আর ম্যাথটা খুব কঠিন বলতে মিন করছে অনেক বড়, মানে এমনি ক্যালকুলেশন খুব একটা কঠিন না, জটিল না, দেখলে বোঝা যায়। বাট একটু লেন্দি না। তো প্রথম ম্যাথটা আমরা দেখি, আমাদের তিনটা ম্যাথ আছে। প্রবলেম টু নিয়ে হচ্ছে আমরা কথা বলি। প্রথম ম্যাথটাতে কি কি বলছে আমরা একটু কোশ্চেনটার পাশে রিডিং করি। প্রবলেম টু কোশ্চেনে বলা আছে, দি ফরকাস্টেড ডিমান্ড ফর আ প্রোডাক্ট ফর 6 month cycle is shown. Each unit requires 10 man hours and labor cost is 6 rupee per regular time, 9 rupee per hour for the overtime. রেগুলার টাইমের জন্য একরকম আমার কস্টিং, লেবারের জন্য ওভার টাইমের জন্য একরকম কস্টিং। ওকে, ফাইন। Then the total cost per unit is estimated to be 200 rupee and can be subcontracted at the cost 208 rupee per unit. Currently, there are 20 workers employed, and a hiring and training cost for additional workers are 300 per person, whereas layoff costs are 400 rupee per person. Company policy is to retain a safety stock equal to 20% of the month forecast, and each month safety stock becomes the beginning inventory for the next month. There are currently 50 units in a stock carried at a cost of 2 rupee per month. Stock out cost is 20 rupee per unit per month. কোশ্চেনটা অনেক বড়। আমি পার্সোনালি যে কাজটা করি, আমি কোশ্চেন এরকম আমার ডেটা গুলাকে যেরকম এখানে আন্ডারলাইন করছি, কোশ্চেনও আমি সিমিলারলি আন্ডারলাইন করি, অথবা খাতায় একটা জায়গায় লিখি যে কি কি ইনফরমেশন গুলা দেওয়া আছে। তাহলে কি বারবার কোশ্চেন রিডিং করে করে আমার ইনফরমেশন বের করা লাগে। তো আমি প্রেফার করবো এটা লিখে রাখতে। আগে যদি ইম্পর্টেন্ট ইনফরমেশনের কথা জাস্ট একটু মাথায় ঢুকাই দিই। আমাদের ইনিশিয়াল ওয়ার্কার আছে 20 জন। আমাদের একটা ইউনিট তৈরি করতে সময় লাগে হচ্ছে 10 ঘন্টা। কারণ কি এর প্রথম লাইনে লেখা আছে ইচ ইউনিট রিকোয়ার্স 10 man hours, মানে একটা ইউনিট তৈরি করতে 10 ঘন্টা সময় লাগে। আর বলা আছে আমাদের সেফটি স্টক আছে 20%, যেটা আবার প্রত্যেক মাসের বিগিনিং ইনভেন্টরি হিসেবে কাজ করে। লাইক যদি আমার 1000টা আহ, মালের ডিমান্ড থাকে, বা 1000টা যদি আমি ফরকাস্ট করি যে মালের ডিমান্ড থাকতে পারে, তাহলে এর 20% অবশ্যই আমার বিগিনিং ইনভেন্টরি হিসেবে কাউন্ট করতেই হবে। আর এখানে কোশ্চেন আবার বলে দেওয়া আছে যে 50টি ইউনিট নিয়ে অলরেডি আমার কাজটা শুরু হয়েছে, একদম লাস্টের লাইনের পার্সপেক্টটুকু। there are currently 50 units in stock. তো 50টি ইউনিট আমার অলরেডি এখানে আছে। তো আমরা এখন ম্যাথের দিকে আগে দেখি কি বলছে। এখানে কিছু ওই ফরকাস্টের ডিমান্ড প্লাস ওয়ার্কিং ডেজ প্লাস ওয়ার্কিং আওয়ারের ডেটা দেওয়া আছে, এটা কোশ্চেনের পার্ট। আর বলা আছে তিনটা প্ল্যানে ভাগ করা আছে। তিনটা প্ল্যানের মাধ্যমে আমাকে দেখাইতে হবে যে কোন প্ল্যানটা আমার এই যে কোশ্চেনের প্রোডাকশনটা, কোন প্ল্যানে প্রোডাকশনটা করলে আমার জন্য বেশি বেনিফিশিয়াল হবে। তো প্রথম প্ল্যান কি বলছে, ভ্যারি দ্য ওয়ার্ক ফোর্স সাইজ টু অ্যাকোমোডেট দ্য ডিমান্ড। ভ্যারি দ্য ওয়ার্ক ফোর্স সাইজ বলতে আমি আমার ওয়ার্কার আইদার হায়ার করবো এক্সট্রা, অথবা ওয়ার্কার আমি হচ্ছে ছাঁটাই করবো। মানে ওয়ার্ক ফোর্স কে প্লাস মাইনাস করে আমি আমার প্রোডাকশনটা কন্ট্রোল করবো, এটাকে বলা হয় হচ্ছে ভ্যারিং দ্য ওয়ার্ক। তো আমরা প্রথমে প্ল্যান ওয়ান নিয়ে কাজ করবো, যেহেতু তো প্ল্যান ওয়ানটার দিকে আস্তে আস্তে আগাই। ওকে, ফাইন। প্রথমে আমাকে এরকম একটা চার্ট করতে হবে। চার্টে কি দেওয়া আছে, এইটা কোশ্চেনে বলা আছে, এইটাও কোশ্চেনে বলা আছে। সেফটি স্টক বলা ছিল 20%। তো 300 এর 20% 60, 500 এর 100,
400 এর জন্য 80, এমন করে প্রত্যেকটা 20% এখানে হিসাব করা আছে। আবার বলা ছিল যে প্রত্যেকটার এই যে সেফটি স্টক যেটা, ওইটা হচ্ছে নেক্সট মান্থের বিগিনিং ইনভেন্টরি হবে। এটা কিন্তু কোশ্চেনের লাস্টের লাইনে বলা ছিল যে হচ্ছে এই যে stock equal to 20% of the monthly forecast and each month safety stock becomes the beginning inventory for the next month. তো আমার যেহেতু প্রোডাকশনটা স্টক হয়েছে 50টা ইউনিট নিয়ে, এটাও কোশ্চেনে বলা আছে। তো এটা ছিল জানুয়ারি, তাহলে ফেব্রুয়ারির জন্য আমার বিগিনিং ইনভেন্টরি কত হবে? জানুয়ারির জন্য যে সেফটি স্টক ছিল সেইটা, দ্যাট মিন 60। মার্চের জন্য কত হবে? 100। সিমিলারলি এপ্রিলের জন্য হবে 8। এমন করে করে সেফটি স্টক গুলা আমার নেক্সট মান্থের জন্য বিগিনিং ইনভেন্টরি হয়ে গেছে। এখন আমাকে এক্স্যাক্টলি কতটুকু প্রোডাকশন করতে হবে সেইটা ভ্যালুটা বের করতে হবে। কেননা আমার একটা ফরকাস্টের ডিমান্ড আছে, আবার আমার মাসটা শুরু হয়েছে একটা ফিক্সড ইনভেন্টরি নিয়ে। তাহলে এক্স্যাক্টলি কতটুকু আমার উৎপাদন করতে হবে সেটা বের করা লাগবে। সেইটা বের করার জন্য আমি এই ক্যালকুলেশনটা করবো। এখানে কি আছে? আমি কত ফরকাস্ট করছি, যেমন জানুয়ারি মাসের জন্য ফরকাস্ট করছি হচ্ছে 300, ফরকাস্ট করছি হচ্ছে 300। আমি সেফটি স্টক ধরছিলাম 60, 20%। আর অলরেডি আমার কাছে 50টা ছিল। তাহলে যদি যোগ যোগ করি, এখানে হয় হচ্ছে 310। দ্যাট মিনস 310 হবে হচ্ছে আমার টার্গেট। সিমিলারলি প্রত্যেকটা মাসের জন্য আমরা এরকম ভাবে হচ্ছে বের করে নিচ্ছি। আশা করি এইটাতে বুঝতে করার সমস্যা নাই। এখন আমাকে প্ল্যান ওয়ান কাজ নিয়ে স্টার্ট করতে হবে। প্ল্যান ওয়ানের মেন টার্গেট ছিল কি? ভ্যারিং দ্য লস। আমি ওয়ার্কার হায়ার করব অথবা ওয়ার্কার ছাঁটাই করব। তো আমি দেখি, প্রথম কথা হচ্ছে এই যে প্রোডাকশন রিকোয়ার, এটা আমরা ওই যে এখান থেকে বের করে নিচ্ছি। এই যে এই কলামটা প্রত্যেক মাসের জন্য প্রোডাকশন রিকোয়ার দিয়ে দেওয়া আছে, বুঝতে পারছি। এখন আমি বলছিলাম একটা ইউনিট তৈরি করতে আমার 10 ঘন্টা সময় লাগে। তাহলে 310টা তৈরি করতে লাগবে হচ্ছে এত, 540 তৈরি করতে লাগবে এত, 380 ইউনিট তৈরি করতে লাগবে এত, 400 হয়তো 22, 220 এত, 32 এত। মানে একটা ইউনিট তৈরি করতে 10 ঘন্টা যদি লাগে, 310টার জন্য লাগবে হচ্ছে 3100, 540-এর জন্য লাগবে হচ্ছে 500, মানে 5400 এরকম। আর আমি কিন্তু কোশ্চেনেই বলে দেওয়া আছে যে একটা ইউনিট তৈরি করতে 10 ঘন্টা সময় লাগে। আবার এই যে আওয়ার্স অ্যাভেলেবেল, এইটাও কিন্তু আমার কোশ্চেনের মধ্যে এই ডাটাটা দিয়ে দেওয়া আছে যে লাইক, ঠিক আছে আমার 3100 ঘন্টা লাগবে, কিন্তু জানুয়ারি মাসে আমি আসলে এক্স্যাক্টলি কতটুকু পরিমাণ কাজ করতে পারবো, কত ঘন্টা কাজ করতে পারবো। জানুয়ারি মাসে আমি 176 ঘন্টা কাজ করতে পারবো, ফেব্রুয়ারিতে 152, মার্চে 168, এমন করে প্রত্যেকটা মাসে আমি কতক্ষণ কাজ করতে পারবো সেটা অ্যামাউন্টটা হচ্ছে দিয়ে দেওয়া আছে। এখন আমাকে, আমি জানি তাহলে কি, আমার জানি হচ্ছে আমার জানুয়ারি মাসে অর্ডার কমপ্লিট করতে কত ঘন্টা কাজ করা লাগবে। জানুয়ারি মাসে অ্যাভেলেবেল আমার ঘন্টা কতটুকু আছে সেটাও আমি জানি, কোশ্চেনে বলে দিতে 176 ঘন্টা জানুয়ারি মাসে আমি কাজ করতে পারবো। তাহলে আমার কতজন ওয়ার্কার লাগবে আমি কিন্তু এখান থেকে বের করতে পারবো কেন? 3100 ঘন্টা আমার টোটাল লাগবে কাজ করার জন্য। আমার কাছে অ্যাভেলেবেল বা আমার হচ্ছে এই যে 3100 ঘন্টার যে টোটাল কাজটা, সেটা হচ্ছে 176 আওয়ারের মধ্যে কমপ্লিট করতে হবে। আচ্ছা, এইটা একটু কনফিউজিং মনে হইতে পারে। এই যে 176 ঘন্টা, এটা কিন্তু একজন ওয়ার্কারের জন্য, মানে এমন না যে টোটাল আমার 20 জন ওয়ার্কার আছে, 20 জন ওয়ার্কার মিলে 176 ঘন্টা না। এই যে প্রত্যেকজন ওয়ার্কার, 20 জনের জন্য প্রত্যেকজন যে ওয়ার্কার, প্রত্যেকজন ওয়ার্কার 176 ঘন্টা কাজ করতে হবে। তো আমার টোটাল ওই জানুয়ারি মাসে অর্ডার কমপ্লিট করতে 3100 ঘন্টা লাগবে। আর আমার প্রত্যেকটা ওয়ার্কার যে আছে, মানে আমার যে 20 জন ওয়ার্কার, এই 20 জন ওয়ার্কারের প্রত্যেকটা ওয়ার্কার কাজ করতে পারে হচ্ছে 176 জন। তাহলে আমি যদি এই 31-এর সঙ্গে 176-কে ভাগ দিয়ে দিই, তাহলে কি এক্স্যাক্টলি কতজন ওয়ার্কার মিলে আমার 3100 ঘন্টার কাজটা করতে পারবে সেটা বের করতে পারবো। সেটাই আমি এক্স্যাক্টলি এই কলামে করছি। আমি ওয়ার্কারের সংখ্যাটা বের করছি। যেমন এই যে জানুয়ারি মাসের জন্য আমার 18 জন ওয়ার্কার লাগবে, ফেব্রুয়ারির জন্য 36, 23, 3, 13, 20। অনেক সময় দশমিক আসতে পারে, তো দশমিক আসলে ওটাকে আমি রাউন্ড ফিগার করে নিই।
আশা করি এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা হওয়ার কথা না, যে কতজন ওয়ার্কার লাগবে সেটা বের করে। এখন আমি একটু মনে করার ট্রাই করি। আমি প্রথমে বলছিলাম যে আমার ওয়ার্কার আছে কিন্তু ইনিশিয়ালি 20 জন, আমি কিন্তু 20 জন নিয়ে কাজ শুরু করছি। তো জানুয়ারি মাসে আমার ওয়ার্কার লাগবে কত? 18 জন। আমি ওয়ার্কার নিয়েছিলাম কত? 20 জন। তাহলে কি 2 জন অতিরিক্ত আছে? 2 জনকে আমি কি করলাম? ছাঁটাই করে দিলাম। এই ঘর থেকে ছাঁটাই করার ঘর, এই যে 2 জনকে আমি ছাঁটাই করে দিলাম। তাহলে এখন ওয়ার্কার আছে কতজন আমার? 18 জন ওয়ার্কার আছে। তাহলে জানুয়ারি মাস এন্ড হলো, আমার ওয়ার্কার কিন্তু শুরু করছিলাম 20 জন নিয়ে, কিন্তু নেক্সট আমার ওয়ার্কার লাগতেছে 18 জন। 2 জন আমি ছাঁটাই করে দিচ্ছি। দ্যাট মিনস জানুয়ারি লাস্টে আমার কাছে ওয়ার্কার আসছে 18 জন। ফেব্রুয়ারি মাসের দিকে যাই। ফেব্রুয়ারি মাসে ওয়ার্কার লাগবে কত? 36 জন। ওয়ার্কার আছে কত জানুয়ারি লাস্টে? 18 জন আছে। দ্যাট মিনস এই 18 জনই আবার ফেব্রুয়ারি কাজ শুরু করবে। বা ফেব্রুয়ারিতে গিয়ে দেখছি আমার ওয়ার্কার হচ্ছে আছে 36 জন, সরি আমার ওয়ার্কার লাগবে 36 জন। তাহলে এক্সট্রা কি আমাকে আরো 18 জন ওয়ার্কার হায়ার করতে হবে। এই জন্য এই যে ওয়ার্কার আমি হায়ার করছি 18 জন। তাহলে এখন আগে ছিল 18 জন, এখন আমি আরো 18 জন হায়ার করছি। তাহলে ওয়ার্কার আছে কতজন? 36 জন। তাহলে ফেব্রুয়ারি লাস্টে আমার কাছে টোটাল ওয়ার্কার আছে হচ্ছে 36 জন। মার্চ মাসে ঢুকলাম। মার্চ মাসের যে কাজ, সেই কাজ কমপ্লিট করতে আমার ওয়ার্কার লাগবে কতজন? 23 জন। ওয়ার্কার আছে কত? 36 জন। তাহলে কিছু ওয়ার্কার আমাকে ছাঁটাই করতে হবে। 13 জন ওয়ার্কার আমি ছাঁটাই করে দিচ্ছি। এখন এপ্রিল মাস, তারপরে এখন হচ্ছে আমার কাছে ওয়ার্কার কতজন আছে? আমার কাছে ওয়ার্কার আছে হচ্ছে 23 জন। 23 জন নিয়ে আমি মার্চ শেষ করলাম। এপ্রিল মাস, এপ্রিল মাসে ওয়ার্কার লাগবে কত? 3 জন। ওয়ার্কার ছিল কত? 23 জন। 20 জন আমি ছাঁটাই করে দিলাম। ওয়ার্কার এখন আমার মে মাসের শুরুতে আছে কতজন? 3 জন। ওয়ার্কার লাগবে কতজন? 13 জন। আমি এক্সট্রা আরো 10 জনকে অ্যাড করে দিলাম। এমন করে আমি প্রত্যেকটা মাসের জন্য আমার ওয়ার্কার লাগবে নাকি ওয়ার্কার ছাঁটাই করতে হবে, এই হিসাবটা হচ্ছে আমি এই 5 নাম্বার কলাম আর এই 7 নাম্বার কলামে হচ্ছে করছি। দেন হচ্ছে যদি ওয়ার্কার হায়ার করতে হয়, তাহলে এখানে আমার ওই যে একটা প্রত্যেকজন ওয়ার্কারের জন্য লাগে হচ্ছে হায়ার করতে 300 টাকা, আর ছাঁটাই করতে আমার লাগে হচ্ছে 400 টাকা। তো প্রত্যেকটা হিসাবে যদি হায়ার করতে হয়, তাহলে ওই যে হায়ার করার জন্য কত টাকা লাগবে সেইটা বের করে ফেলছি। এই যে, আর যদি ছাঁটাই করতে হয় তাহলে ছাঁটাই করতে কত টাকা লাগবে আমি সেটা বের করে। এইটা হচ্ছে আমার ইনিশিয়াল ওয়ার্ক ফোর্স ভ্যারি করে প্রোডাকশনটাকে আমাদের কমপ্লিট করা যায়। কোনো মাসে আমি ওয়ার্কার হায়ার করছি, কোনো মাসে আমি ওয়ার্কার ছাঁটাই করছি। দেন দেখি যে ওয়ার্কার যে হায়ার করছি ছাঁটাই করছি, এটাতে নিশ্চয়ই আমার কোনো একটা খরচ আছে, যেমন এই যে 10,500 টাকা, 14,000 টাকা খরচ হচ্ছে। এই খরচগুলোকে আমি লিপিবদ্ধ করে রাখি। এখন যাব প্ল্যান টু এর দিকে। ফাইনাল ভার্ডিক্টে আমরা পরে যাবো। প্ল্যান টু কি বলছে দেখি। প্ল্যান টু বলছে মেইনটেইন আ ওয়ার্কফোর্স, কনস্ট্যান্ট ওয়ার্কফোর্স 20, মানে এখনো অলওয়েজ শ্রমিক সংখ্যা 20 থাকে, বাট কাজটা আমাকে শেষ করতে হবে ওভার টাইম এবং আইডেল টাইম এই দুই বেসিস। মানে এখন আমি ওয়ার্কার হায়ার করা বা ওয়ার্কার ছাঁটাই করার কনসেপ্টে আমি আর নাই। এখন ওয়ার্কার 20 জনকে আমি নিচ্ছি, 20 জনই থাকবে। বাট আমি কি করব? যদি এক্সট্রা কাজ করতে হয় ওভার টাইম করাবো, আমাকে যদি এক্সট্রা প্রয়োজন হয়। আর যদি দেখি যে না এক্সট্রা প্রয়োজন হচ্ছে না, তাহলে ওয়ার্কারদেরকে খাওয়া বসায় রাখি। আশা করি প্ল্যান টু বেসিক কথা বুঝতে পারছি। তো প্ল্যান টু এর দিকে আমরা এখন আস্তে আস্তে আগাই। এইটা হচ্ছে প্ল্যান। রো এক, এটা অলরেডি আমরা ছকে বের করছি যে কতটুকু আসলে এক্স্যাক্টলি প্রোডাকশন দরকার হয়। রো টু, ওই যে 1 ইউনিট প্রোডাকশন করতে আমার 10 ঘন্টা সময় লাগে, তো 310-এর জন্য কতটুকু লাগে এটাও আমরা বের করছি। রো তিন, এইটা কোশ্চেনের মধ্যে দেওয়াই আছে যে একজন ওয়ার্কার আসলে ওই জানুয়ারি মাসে কতটুকু পরিমাণ কাজ করতে পারবে, এমন করে প্রত্যেকটা মাসের জন্য দেওয়া আছে। আচ্ছা, রো তিন পর্যন্ত মোটামুটি আমার কোশ্চেনের দাগ। 4 নাম্বার রোতে খেয়াল করছি, নাম্বার অফ আওয়ার্স অ্যাভেইলেবল। নাম্বার অফ আওয়ার্স অ্যাভেইলেবল, আমার এখন কিন্তু ওয়ার্ক ফোর্সের যে 20 জন, সেই 20 জন কিন্তু কনস্ট্যান্ট।
জানুয়ারি মাসে একজন ওয়ার্কার কাজ করতে পারে কত? 176 আওয়ার। তাহলে 20 জন মিলে কত আওয়ার কাজ করতে পারবে? 176 × 20। এই যে, প্রত্যেকটা মাসে আমি এভাবে করে টোটাল কত ঘন্টা 20 জন মিলে আমার আমার 20 জনের হাতে আছে এটা বের করে, সেটা হচ্ছে এখানে অ্যাভেলেবেল। এখন আমাকে চিন্তা করতে হবে যে কোন মাসের জন্য আমার ওভার টাইম লাগবে আর কোন মাসের জন্য আমি ওয়ার্কার বসায় রাখবো। এটা কেমনে বের করবো? যেমন আমি একটু সিম্পলি চিন্তা করার ট্রাই করি। জানুয়ারি মাসে আমার যে অর্ডারটা আছে সেটা কমপ্লিট করতে 3100 ঘন্টা লাগে। কত লাগে? 3100 ঘন্টা। আর জানুয়ারি মাসে আমার অ্যাভেলেবেল আছে কত ঘন্টা? 20 জন ওয়ার্কার সহ আমার জানুয়ারি মাসে 20 জন ওয়ার্কার মিলে করতে পারবে তোমার 3520 ঘন্টা। লাগবে কত? 3100 ঘন্টা। দ্যাট মিনস 420 ঘন্টা কি অতিরিক্ত আছে। তো এই 420 ঘন্টা তো ওয়ার্কাররা আমার পাওয়া বসে থাকবে, কারণ ওয়ার্কারের ক্ষমতা আছে 320 ঘন্টা, কাজ করতে লাগবে 3100 ঘন্টা। বাট 420 ঘন্টা ওয়ার্কাররা বসে বসে চিল করবে। ফেব্রুয়ারি মাসে দেখি লাগবে 5400 ঘন্টা। আমার হাতে আছে কত ফেব্রুয়ারি মাসে? 3040 ঘন্টা। তাহলে কি হবে? হবে না, আমাকে ওভার টাইম করাইতে হবে। ওভার টাইম আমি কতক্ষণ করাবো? ওভার টাইম করাবো হচ্ছে 5400 মাইনাস 3040 ঘন্টা। এইটা যদি বিয়োগ করি তাহলে আসবে হচ্ছে 2360 ঘন্টা। তো এই 2360 ঘন্টা আমাকে, যে আমার ওভার টাইম একটা রেট দেওয়া আছে মনে হয় 9 টাকা, আমি উপরে দেখবো, ওই রেট হিসেবে আমাকে এই 2360 ঘন্টা ওভার টাইম করাইতে হবে। সিমিলারলি এই যে প্রত্যেকটা মাস, এই প্রত্যেকটা মাসের জন্য আমি বের করে রাখছি যে কোন মাসে আমাকে ওভারটাইম করাইতে হবে আর কোন মাসে আমার ওয়ার্কারে ফাও বসায় রাখতে হবে। দেন যদি ফাও বসায় রাখতে হয় তাহলে একটা আইডেল টাইমের কস্ট আছে, যেটা হচ্ছে এই যে যেটা হচ্ছে মনে হয় আমি একটু দেখি। আইডেল টাইম কস্ট হচ্ছে, ওভার টাইম কস্ট হচ্ছে 9 টাকা। ঠিক আছে, ওভার টাইম কস্ট হচ্ছে 9 টাকা আর আইডেল টাইম কস্ট হচ্ছে 6 টাকা। এখন একটু এখানে একটু কনফিউশন হতে পারে যে আইডেল টাইম কেন 6 টাকা হলো, আমার নর্মাল আওয়ার কস্ট হচ্ছে 6 টাকা। মানে আমি যখন ওয়ার্কারের ফাও বসায় রাখবো তখন আমার ওয়ার্কারের যে রেগুলার ওয়েজেস ছিল, রেগুলার ওয়েজ কত ছিল? 6 টাকা ছিল। তো আমাকে 6 টাকা বেতন ওকে ফুললি পেমেন্ট করতে হবে, কিন্তু যখন আমি ওকে ওভার টাইম করাবো তখন আমাকে অবশ্যই 9 টাকা হিসেবে ওকে পেমেন্ট করতে হবে। এজন্য ওভার টাইমের ঘরে আমি 9 দ্বারা গুণ করছি। ওভার টাইমের ঘরে হচ্ছে আমি 9 দ্বারা গুণ করছি আর এর ঘরে হচ্ছে 6 দ্বারা গুণ। একটু শিওর হয়নি আসলে কি 9 দ্বারা গুণ করছি নাকি। আচ্ছা সরি, এখানেও একটু ভুল করছি আমি। আচ্ছা, 9 দ্বারা গুণ করে নেই, 3 দ্বারা গুণ করছি। একটু বুঝার ট্রাই করে দিচ্ছি মানে ঠান্ডা মাথায়। আশা করি কোন মাসে ওভার টাইম করা রাখবে আর কোন মাসে ওয়ার্কারদের খাওয়া বসায় রাখবো এই জিনিসটা বুঝতে পারি। এখন আমি প্রথমে আসি আইডেল টাইম। আইডেল টাইম হলে কি করতে হবে? আইডেল টাইম হলে আমার ওয়ার্কারের যে নর্মাল বেতন ওইটাই পে করবো, দ্যাট মিনস 6 টাকা পে করবো। কিন্তু যখন আমি ওভার টাইম করতেছি, যখন ওভার টাইম করতেছি তখন আমাকে 9 টাকা করে পেমেন্ট করতে। এখন 9 টাকা করে পেমেন্ট করবো, ফাইন, সমস্যা নেই, কিন্তু আমি এখানে কিন্তু গুণ করছি কত দিয়ে? গুণ করছি 3 দিয়ে। এইটার রিজনটা হচ্ছে আমার 6 টাকা তো অলরেডি বেতনই। 6 টাকা তো ও বসে থাকুক আর কাজ করুক, 6 টাকা তো ও পাবেই। তো 6 টাকার হিসাব তো এখানে আসবে না। 6 টাকার হিসাব কখন আসবে? যে ও কাজে ঢুকছে মানে ও 6 টাকা পাবে না। এইখানে যে আমি ওভার টাইমটা হিসাব করতেছি, ওভার টাইমের জন্য সে অতিরিক্ত আরো 3 টাকা পেয়ে যাবে। জিনিসটা এমনি চিন্তা করবো না অতিরিক্ত 9 টাকা পাবে না, 6 টাকা তো পাচ্ছে তার সাথে অতিরিক্ত 3 টাকা পাবে, দুইটা মিলে হয়েছে 9 টাকা। তো এই জন্য ওই ওভার টাইমের জন্য 3 দ্বারা আমরা এখানে গুণ। 6 টাকা তো নর্মাল বেতন, 3 টাকা এক্সট্রা। তো ওই হিসেবে এই ভ্যালু গুলো আমরা এখানে পাই, যেমন হচ্ছে তোমার 2360 × 3 7080, 440 × 3 1330। আশা করি বুঝাতে পারি। তাহলে এখান থেকেও আমরা সিমিলারলি ওভার টাইমের জন্য কত টাকা লাগতে পারে
আইডল টাইমের জন্য কত টাকা লাগতে পারে সেটার একটা কস্টিং পেয়ে যাবে। এখন আমরা প্ল্যান নাম্বার 3 তে যাই। কি বলছে? মেইনটেইন আ কনস্ট্যান্ট ওয়ার্কফোর্স টোয়েন্টি, বিল ইনভেন্টরি অর ইনকার স্টক আউট কস্ট। মানে আগের বার ম্যাথ করছিলাম ওভার টাইম আইডল টাইম নিয়ে, এখন আমাকে কাজ করতে হবে ইনভেন্টরি। আইদার এক্সেস থাকবে ইনভেন্টরি, অতিরিক্ত পরিমাণ মালামাল আমার ইনভেন্টরিতে থাকবে, অথবা হচ্ছে আমি আমার যে মালামাল সেটা শর্টেজ, মানে শর্টেজ অথবা উদ্বৃত্ত, এই দুইটা ভাবে কন্ট্রোল করে আমি আমার প্রোডাকশনটা শেষ করি। তো প্ল্যান 3 এর দিকে আমরা একটু আগে যাই। প্ল্যান 3 হচ্ছে এই যে প্ল্যান। ওকে ফাইন। কি বলছি? আমার ওয়ার্কার কিন্তু কনস্ট্যান্ট আছে 20 জন। আমার এখন কাজ করতে হবে অল কিছু ইনভেন্টরি। ইনভেন্টরি। ওকে ফাইন। রো নাম্বার 1 কোশ্চেনে দেওয়া আছে। রো নাম্বার 2 জাস্ট 10 দ্বারা গুণ করছে কত ঘন্টা লাগবে। রো নাম্বার 3 কোশ্চেনে দেওয়া আছে। রো নাম্বার 4, রো নাম্বার 4ও কিন্তু মনে হয় আমরা আগের কোশ্চেনে বের করছি। কেমনে বের করছি? কারণ আমার বলা আছে 20 ওয়ার্ক, মানে 20 জন ওয়ার্কার কনস্ট্যান্ট। তো 20 জন ওয়ার্কার মিলে কত ঘন্টা কাজ করতে পারে সেইটার হিসাবটা হচ্ছে এই 4 নাম্বার কলামে দেওয়া আছে, নাথিং এলস। তো মোটামুটি সবকিছু ডেটাই হচ্ছে আমরা 4 পর্যন্ত সবকিছু আমরা পেয়ে গেছি। আশা করি চারটা বুঝতে। আর চারটা কি? চারটা হচ্ছে একজন ওয়ার্কার কাজ করতে পারে জানুয়ারি মাসে 176 ঘন্টা মোট। 20 জন কত ঘন্টা পাবে? 20 × 176, ওইটা বলতে হচ্ছে 35 জন। তো জানুয়ারি মাসে 20 জন ওয়ার্কার মিলে তোমার কত ঘন্টা অ্যাভেলেবেল আছে সেটাকে এই 4 নাম্বার হতে লিখতে হবে। এখন 5 নাম্বার দেখি খেয়াল করি কি বলছে। 5 নাম্বার হচ্ছে বের করছে যে কথাটা, তখন একটু বোঝার ট্রাই করবো যে 5 নাম্বারে কি বের করছে। 5 নাম্বারে বের করছে টোটাল জানুয়ারি মাসে অ্যাভেলেবেল ঘন্টা আছে 3520 ঘন্টা। ঠিক আছে। আবার কি কোশ্চেনে বলে দেওয়া আছে না যে একটা ইউনিট তৈরি করতে 10 ঘন্টা সময় লাগে। তাহলে এই 3520কে যদি আমি 10 দ্বারা ভাগ দিই, তাহলে যেটা আসবে সেটাই কি ওই মাসে কতগুলো ইউনিট আমি তৈরি করতে পারবো সেটার সংখ্যা, দ্যাট ইজ 352। সিমিলারলি এই যে প্রত্যেকটা মাসের জন্য ওই মাসে কতগুলা ইউনিট তারা তৈরি করতে পারবে সেটা বের করে ফেলছি। কারণ ওই মাসে কত ঘন্টা কাজ করতে পারে সেটা আমি জানি, আবার প্রত্যেকটা ইউনিট তৈরি করতে কত ঘন্টা লাগবে সেটাও আমি জানি। তো সোজা সঙ্গে ভাগ করে দিচ্ছি। ভাগ করে দিলে এই এই মানগুলো আমি সব পেয়ে গেছি, 352, 304, 336, 336, 352, 320, এরকম ভাবে কিউমুলেটিভ এই ঘরটা না করলেও হবে, কোনো সমস্যা নেই। এটা আমি আসলে এটা নট নেসেসারি লিখে দিচ্ছি, এটা মাস। এখন আমি দেখবো যে আমার কোন মাসে ইউনিট এক্সেস আছে আর কোন মাসে ইউনিট শর্টেজ আছে। একটু মনোযোগ সহকারে দেখতে হবে কি কাহিনী হয়েছে এখানে। আমি দেখি জানুয়ারি মাসে আমি প্রোডাকশন করতে পারি কত? 352। আর প্রোডাকশন দরকার কত? 310। তাহলে কি আমার মালামাল অতিরিক্ত থাকবে নাকি হচ্ছে মালামাল শর্টেজ থাকবে? আমি করতে পারি 352, আমার দরকার 310, তাহলে অবশ্যই কি মালামাল অতিরিক্ত থাকবে। অতিরিক্ত দেয়া আছে। এখন দেখি হচ্ছে আমার ইয়ে মাসের জন্য, ফেব্রুয়ারি মাসের জন্য প্রোডাকশন দরকার কত? 540। আর আমার হচ্ছে ইউনিট আমি করতে পারি আর কত? আমার অ্যাবিলিটি আছে 304। অ্যাবিলিটি আছে 304, আর আমার প্রয়োজন হচ্ছে 540, তাহলে অবশ্যই যে শর্টেজ আছে। তো দেখি কতটুকু শর্টেজ আছে। 504 থেকে, সরি 540 থেকে যদি আমি 304 বাদ দিই, 236। তো শর্টেজ আছে কত? 236। আর এখানে ফিক্সড আছে। ফিক্সডটা কি সেটা বোঝার ট্রাই করি। জানুয়ারি মাস শেষে আমার ইউনিট অতিরিক্ত ছিল কত? 42টা। 42টা অতিরিক্ত ছিল।
আর আমি ফেব্রুয়ারি মাসে আমার এবিলিটি আছে কত? 304টা ইউনিট করার। তাহলে আমি ফেব্রুয়ারি মাসে করতে পারবো 304। আর জানুয়ারি মাসে ছিল কত? 42। তাহলে আমার টোটাল এখন ফেব্রুয়ারি মাসে ক্যাপাবিলিটি কত হইলো? 304 আমি নর্মালি করতে পারি। আর আগের মাসে উদ্বৃত্ত ছিল 42। তো আমার এখন ফেব্রুয়ারি মাসে উৎপাদন করার ক্ষমতা টোটাল হচ্ছে 304 প্লাস 42, 346। তো 346 হচ্ছে আমার ক্যাপাবিলিটি। আমার দরকার কত? 540। তো 540 থেকে যদি আমি এটা বিয়োগ দেই, হয় কত? 194। এই 194। আশা করি হিসাবটা বুঝতে পারছি। আগের মাসের উদ্বৃত্ত, আগের মাসের শর্টেজ, এগুলো কোনো হিসাবের মধ্যে ইনক্লুড করতে হবে। সিমিলারলি মার্চ মাসের দিকে চিন্তা করি, মাথায় রাখতে হবে ফেব্রুয়ারি মাসে কিন্তু শর্টেজ আছে 194টা। তো মার্চ যখন হিসাব করবো 194টাকে কিন্তু ইনক্লুড করতে হবে। মার্চ মাসে আমার লাগে কত? 380। মার্চ মাসে আমি প্রোডাকশন করতে পারি কত? 336। 336 আমার নর্মাল প্রোডাকশন করার ক্ষমতা, সমস্যা। কিন্তু আগের মাসের আমার শর্টেজ আছে না 192, তো 194। তাহলে কি ওই 194 কি আমার এই মাসে কাভার করতে হবে? তো তাহলে 380 হচ্ছে আমার নর্মাল ডিমান্ড মার্চ মাসের জন্য। আর আগের মাসের কি 194 আবার শর্টেজ আছে। তো ওই 194টাকে এখানে আইসা আবার জুড়া বসছে ডিমান্ডের ক্ষেত্রে। তো 380 প্লাস 194। আর আমি মার্চ মাসে কতটুকু প্রোডাক্ট, মানে কতটুকু হচ্ছে আমার ক্যাপাবিলিটি আছে, আমার আছে হচ্ছে 336। 336 আমি প্রোডাকশন করতে পারি। তো এখানে 336 যদি বাদ দেই, 238। এমন করে প্রত্যেকটা মাসের জন্য আমি ইউনিট কি শর্টেজ আছে না ইউনিট কি এক্সেস আছে, এটা হচ্ছে বের করে। কোনো মাসে দেখা যাচ্ছে ইউনিট শর্টেজ নাই, কোনো মাসে দেখা যাচ্ছে ইউনিট এক্সেস নাই, এমন করে প্রত্যেকটা মাসের জন্য বের করে নিচ্ছি। দেন আমরা জানি যে শর্টেজের জন্য প্রত্যেকটা ইউনিটের জন্য শর্টেজ হচ্ছে 20 টাকা করে। তো শর্টেজ আমার যদি হয় লাইক 194টা, তাহলে 194 ইন্টু 20। আর যখন হচ্ছে অতিরিক্ত পরিমাণ ইউনিট থাকে, তখন ওই ইউনিট থেকে আমাকে ইনভেন্টরিতে জমা করে রাখতে হয়। তো ইনভেন্টরি ইউনিট জমা করে রাখার জন্য তো একটা ইনভেন্টরি কস্টিং আছে, ওইটা হচ্ছে পার ইউনিট 2 টাকা। তো যে মাসে ইউনিট এক্সেস আছে, ওই ইউনিট এক্সেস এর পরিমাণকে যদি আমি 2 দ্বারা গুণ করে দিই, তাহলে হচ্ছে আমি ইনভেন্টরি কস্টিংটা পেয়ে যাবো। তো এমন করে আমি টোটাল ইনভেন্টরি কস্টিং পাইছি। এমন করে আমি টোটাল শর্টেজ হওয়ার জন্য যে কস্টিং হচ্ছে সেটা পাইছি। আশা করি তিনটা প্ল্যানকে আমি ব্রেক ডাউন করতে পারছি। এখন আমাকে জাস্ট দেখাইতে হবে এই যে তিনটা ম্যাথ, তিনটা যে আমি ইয়ে করলাম, তিনটার মধ্যে কোন প্ল্যানটা আমার জন্য সবচেয়ে ভালো। প্ল্যান 3-এ আগে আছে, যেহেতু প্ল্যান 3টা এখানে করছি। প্ল্যান 3-এ আমার ইনভেন্টরি মানে আমার মানে ইনভেন্টরি করে রাখতে হওয়া, ওই পারপাস খরচ হয় হচ্ছে 960। এইটা আমরা এখানেই পাইছি আর কি। এই দুটো ভ্যালু বেসিক্যালি আমরা যোগ করছি, 8,640 প্লাস হচ্ছে 960, 96। প্ল্যান 2-এ দেখি কত টাকা লাগছিল। প্ল্যান 2 হচ্ছে এইটা, 8,400 প্লাস 28,200। এই যে। আর প্ল্যান 1-এ লাগছিল হচ্ছে 10,500 প্লাস 14,000। 10,500 প্লাস 14,000। তো এই তিনটা প্ল্যানের মধ্যে আমি দেখতেছি প্ল্যান 3-তে সবচেয়ে কম খরচ লাগছে। তো আমার জন্য এই তিনটা প্ল্যানের মধ্যে সবচেয়ে উপযোগী হচ্ছে প্ল্যান 3। কেন? কারণ প্ল্যান 3-এ যদি আমি ইনভেন্টরি কন্ট্রোলের মাধ্যমে কাজটা শেষ করি, তাহলে সেটা আমার জন্য সবচেয়ে ইকোনমিক হচ্ছে। এর থেকে মাত্র 9,600 টাকায় আমার টোটাল কাজটা হয়ে যাচ্ছে। তো এই জন্য প্ল্যান 3টা হচ্ছে এটা। তো এই চ্যাপ্টারের ম্যাথের থিমটাই হচ্ছে এরকম যে আমাকে কিছু সিচুয়েশন দিবে, আমাকে কিছু প্ল্যানিং ওরা বলে দিবে। এই প্ল্যানিং অনুযায়ী আমাকে ক্যালকুলেশনটা করে দেখাইতে হবে যে কোনটা আমার জন্য ইকোনমিক্যাল, যে প্ল্যানে খরচ কম, সেটা আমার জন্য। আশা করি প্রবলেম 2 আমি ক্লিয়ার করতে পারছি। এমন করে প্রবলেম আরো 2টা আছে, আমি ট্রাই করবো অ্যাটলিস্ট একটা ভিডিও দেওয়ার জন্য। বাট আশা করি আমি এই ভিডিওতে বেসিক আইডিয়াটা দিতে পারছি যে অ্যাপ্রোচ গুলো কিরকম হবে। তো আজকে হচ্ছে এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।